হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে বলবো একটা স্কুলের কথা। খুব নামকরা স্কুল না, কিন্তু এলাকার মধ্যে বেশ সুনাম আছে। পুরনো, খুবই পুরনো। ইটের রাঙা দালান, লম্বা করিডর। আমাদের গল্পের শুরু রায়ানের সাথে। ক্লাস 8-এর ছেলে। একটু শান্ত, একটু ড্রিমি টাইপের। তার একটা অভ্যাস ছিল। সবাই চলে যাওয়ার পরও সে ক্লাসরুমে বসে থাকত, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকত। কারণ কারণ ওর বাসের টাইম ছিল সন্ধে 6:30টায়। স্কুল ছুটি হয় 4টে। তাহলে তাহলে এই ফাঁকা 2 ঘন্টায় রায়ান করত কি? সে বসে বসে গল্পের বই পড়ত কিংবা হেডফোনে গান শুনত। শিক্ষকরাও জানত, তাই কোনো আপত্তি ছিল না। একদিন ক্লাস শেষে বাকি সবাই চলে গেছে। রায়ান যথারীতি তার নিয়মে ক্লাসরুমের পেছনের বেঞ্চে বসে আছে। হঠাৎ তার কান যায় পাশের খালি ক্লাসরুমে। কি যেন শব্দ, ঠিক যেন কেউ চক দিয়ে ব্ল্যাকবোর্ডে আঁচড় কাটছে। ক্রর ক্রর। রায়ানের গা শিরশির করে উঠল। কার কি দরকার বেলা 4টে খালি ক্লাসরুমে? সে উঠে দরজার ফাঁক দিয়ে উঁকি মারল। ক্লাসরুমটা একদম খালি, কিন্তু ব্ল্যাকবোর্ডে সাদা চকের আঁচড়, এলোমেলো, উল্টোপাল্টা। কিন্তু যদি ভালো করে দেখো তাহলে মনে হবে যেন বারবার একটা শব্দই লেখা হচ্ছে, আসবি। রাইয়ান ভাবল নিশ্চয়ই কোনো ছাত্র দুষ্টুমি করেছে। সে ক্লাসরুমে ঢুকে হাত দিয়ে আঁচড়গুলো মুছতে গেল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে শুনতে পেল কে যেন ফিসফিস করে বলল, কে তুই? রাইয়ান থ হয়ে গেল। চারিদিক দেখল, কেউ নেই, কিন্তু ঠান্ডা একটা হাওয়া যেন ঘাড় বেয়ে নেমে গেল। সে দৌড়ে নিজের ক্লাসরুমে ফিরে এলো, ব্যাগ গুছিয়ে নিল। আজ আর না, আজকে বাসায় ফেরা যাক। পরের দিন রবিবার। রাইয়ানের মনটা ভালো নেই। রাতে ঘুমের মধ্যে বারবার সে সেই ফিসফিসানি শুনতে পেয়েছে। সোমবার স্কুলে গিয়েই সে লক্ষ্য করল কিছু একটা বদলে গেছে। সে যে করিডোর দিয়ে হেঁটে যায় সেটার শেষে একটা বড় আয়না আছে, পুরনো ধোঁয়াটে আয়না। আজ সকালে আয়নায় তার প্রতিবিম্ব দেখে রাইয়ানের রক্ত হিম হয়ে গেল। তার পেছনে করিডোরের অন্ধকার অংশে দাঁড়িয়ে আছে একটা কালো ঝাপসা ছায়া। মানুষের মতন, কিন্তু ঠিক মানুষ না। গলা পর্যন্ত কেমন যেন লম্বা, আর মুখটা একদম ফাঁকা। রাইয়ান তরপর করে চোখ ফিরিয়ে নিল। আবার দেখতে গেল, এবার কিছুই নেই, শুধু সে নিজে আর তার পেছনে খালি করিডোর। ভুল দেখেছি, সে নিজেকে বলল, কিন্তু মনটা মানতে চাইল না। দিন কেটে যায়। রাইয়ানের মনে হচ্ছে সে যেখানেই যায় কেউ একজন পিছন থেকে তাকিয়ে আছে। ক্লাসে বসে থাকতে থাকতে পিছনের দরজার কাঁচে ঝাপসা একটা মুখ দেখা যায়। লাইব্রেরিতে বই নিতে গেলে শেলফের ফাঁকে ফাঁকে কালো আঙুলের মতন কিছু নড়ে। শিক্ষক ডাকলে সাড়া দিতে গিয়ে গলার আওয়াজ চলে যায়। একদিন স্কুলের সেই পুরনো লাইব্রেরিয়ান মাস্টারমশাই রায়ানকে ডেকে বললেন, বেটা, তোকে কিছুদিন ধরে বড্ড ফ্যাকাশে দেখাচ্ছিস, শরীর খারাপ নাকি? রায়ান সব কথা খুলে বলল, আয়না, ছায়া, ফিসফিসানি, সব। লাইব্রেরিয়ান মাস্টারমশাই অনেক দিন এই স্কুলে আছেন। তিনি রায়ানের কথা শুনে মুখ শুকিয়ে গেলেন। তিনি বললেন, এই স্কুলটা অনেক পুরনো রায়ান, এখানে অনেক ইতিহাস চাপা আছে। কিছু জিনিস তারা সব সময় নতুন মুখ খোঁজে, তারা একা থাকতে চায় না। তুই একা থাকিস বলেই হয়তো তোকেই পছন্দ করেছে। কে, কারা? রায়ানের কণ্ঠস্বর কাঁপছিল। ওরা যারা এখানে ছিল যখন এই স্কুল ছিল না, যখন এটা ছিল অন্য কিছু। মাস্টারমশাই গম্ভীর হয়ে বললেন, একটা কথা মনে রাখবি, ওরা শব্দ দিয়ে, ছায়া দিয়ে, আয়না দিয়ে কথা বলে, কিন্তু ওদের সামলে চলতে হয়, কারণ ওরা অনুকরণ করতে ভালোবাসে। অনুকরণ? হ্যাঁ, তোর কথা, তোর চালচলন, তোর মুখ দেখে দেখে ওরাও সেভাবে হবেই বা কেন? ওরা শিখতে চায়, আর শিক্ষার্থী হিসেবে নতুন কাউকে পেলে ওরা খুব উৎসাহী হয়। আমি কি করব? রায়ান বলল, সূর্য ডোবার আগে বাড়ি চলে যাবি, একা কোনো খালি ঘরে ঢুকবি না, আর আয়নায় কখনো পূর্ণ মুখে নিজের দিকে তাকাবি না। কিন্তু নিয়ম তো ভাঙার জন্যই থাকে নাকি? বিশেষ করে যখন কৌতূহল ডোবা ভয়কে হার মানায়। মাস্টারমশাইয়ের সতর্কবার্তা রাইয়ান মেনে চলার চেষ্টা করল। সে এখন 3টের পর আর দেরি করে না।
খালি ক্লাসরুম এড়িয়ে চলে। কিন্তু সমস্যা হলো স্কুল মানেই তো ল্যাব, লাইব্রেরি, কমন রুম, এসব জায়গায় তো যেতেই হয়। আর সেখানেই অভিজ্ঞতা হতে থাকলো আরও ভয়ঙ্কর। ল্যাবে একদিন একা মাইক্রোস্কোপ নিয়ে কাজ করছিল রায়ান। হঠাৎ সে অনুভব করল পেছনের বেঞ্চে কেউ বসেছে, ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। সে সাহস করে পিছন ফিরে তাকালো, কেউ নেই। কিন্তু মাইক্রোস্কোপের স্লাইডে যে প্রাণীকণাটা সে পর্যবেক্ষণ করছিল সেটার পাশেই এক ঝাপসা কালো আকৃতি, মানুষের মুখের মতন। রায়ান ঝটপট মাইক্রোস্কোপ সরিয়ে ফেলল। আরেকদিন সে কমন রুমে টিভি দেখছিল। হঠাৎ টিভির স্ক্রিন কালো হয়ে গেল। তারপরেই স্ক্রিনে ভেসে উঠল তার নিজের প্রতিবিম্ব। কিন্তু সেটা একদম নড়ছিল না। হাসি, কান্না, বিস্ময়, কোনো অভিব্যক্তি নেই। শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সেই ফ্রিজ ফ্রেমের ভেতর তার পেছনের সোফায় বসে আছে সেই কালো ছায়াটা। এবার আরও স্পষ্ট, দেখতে অনেকটা রাইয়ানেরই মতন, কিন্তু গঠনটা যেন জেলির মতন নরম। রাইয়ান চিৎকার করে উঠল। ঠিক তখনই স্ক্রিনে কার্টুন চালু হয়ে গেল। পাশে দাঁড়িয়েছিল একজন সহপাঠী। সে বলল, হ্যাঁ, কি হলো? রাইয়ান কিছু বলল না। সে বুঝতে পারছিল শুধু সেই এই সব দেখতে পাচ্ছে, বাকি সবার চোখে সব স্বাভাবিক। এটাই সবচেয়ে ভয়ের ব্যাপার, যখন তুমি জানো ভূত আছে কিন্তু বাকি সবাই তোমাকে পাগল ভাবে। এক সন্ধ্যায় ঘটনা এমন দাঁড়ালো যে রাইয়ানকে দেরি করতেই হলো। শিক্ষক একটা জরুরি প্রজেক্টের কাজ দিয়েছিলেন, সেটা শেষ করে জমা দিতেই হবে আগামীকাল। স্কুল প্রায় খালি। করিডোরে ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে, লম্বা লম্বা ছায়া তৈরি করছে। রাইয়ানের কাজ শেষ, সে নিচতলায় নামবে। সিঁড়ি পেরিয়ে গেলেই প্রধান ফটক। কিন্তু আজকে সেই সিঁড়িটার কাছে গিয়েই রাইয়ান থমকে দাঁড়াল। নিচ থেকে ওপর পর্যন্ত সবগুলো সিঁড়ি ভর্তি কাগজে, ছোট ছোট কাগজের টুকরো। রাইয়ান একটা কুড়িয়ে নিল। তাতে লেখা, দেখেছিস? আরেকটায় লেখা, এসেছি। আরেকটায়, আমার জায়গা নিবি? রাইয়ানের হাত কাঁপতে লাগল। সে ফিরে যেতে চাইল, কিন্তু পিছনের করিডোরটা এখন একদম অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে কে যেন জুতো পায়ে হাঁটার আওয়াজ দিচ্ছে, টপ টপ টপ, কিন্তু একই রকম, স্বাভাবিক মানুষের হাঁটার চেয়ে একটু ধীর। রাইয়ান উপায় না দেখে সিঁড়ির কাগজগুলো হেঁটে হেঁটে পার হতে লাগল। প্রতিটি পা ফেলার সাথে সাথে শব্দ হচ্ছিল কাগজ মচমচ। আর তার সঙ্গেই নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত সেই টপ টপ শব্দটা উঠে আসছিল, যেন কেউ আরেকটা সিঁড়িতে হাঁটছে তার ঠিক সমান তালে। রাইয়ান নিচে নামল। প্রধান ফটকের সামনে এসে দেখে ফটক বন্ধ। চৌকিদার দাদু কোথায়? সে চিৎকার করে ডাকল, দাদু, দাদু! কোনো উত্তর নেই। কিন্তু পিছনের সিঁড়ি থেকে টপ টপ শব্দটা এখন একদম স্পষ্ট, নিচে নেমে আসছে। রাইয়ান ফটক ধরে নাড়া দিল, বন্ধ। হঠাৎ তার পেছনের দেয়ালে ঠান্ডা একটা স্পর্শ। সে চমকে সরে দাঁড়াল। দেখল দেয়ালে তার নিজের ছায়া পড়েছে। কিন্তু সমস্যা হলো ল্যাম্পের আলো এসে পড়ছে তার বাঁ পাশ থেকে। তাহলে ছায়া পড়ার কথা ডান দিকে, কিন্তু তার ছায়াটা পড়েছে সামনেই, দেয়ালের ওপর, অথচ তার পেছনে তো কোনো আলোর উৎস নেই। ছায়াটা নড়ছে, কিন্তু রাইয়ানের নড়াচড়ার সাথে মিলছে না। রাইয়ান ডান হাত তুলল, দেয়ালের ছায়াটা বাঁ হাত তুলল। রাইয়ান মাথা নাড়ল, ছায়াটা স্থির থাকল। তারপর খুব ধীরে ধীরে ছায়াটা তার দিকে হাঁটা শুরু করল, দেয়াল বেয়ে। রাইয়ান আতঙ্কে ফটকের লোহার গ্রিল ধরে ঝাঁকি দিল। এবার সেটা খুলে গেল। বাইরের তাজা বাতাস তার মুখে লাগতেই সে ছুট দিল রাস্তায়। পেছন ফিরে তাকালো না একবারও। কিন্তু সে জানত না, স্কুলের সর্বোচ্চ জানালা থেকে একটা অদৃশ্য কিছু তাকিয়েছিল তার পিছন পর্যন্ত। আর সন্ধ্যার অন্ধকারে স্কুল ভবনের দেয়ালে জানালার কাঁচে জমা বাষ্পে আঙুল দিয়ে লেখা হচ্ছিল একটি শব্দ, কাল। পরের কয়েকদিন রাইয়ান প্রায় জ্বর ভাব নিয়েই কাটালো। স্কুলে যায় কিন্তু কোনো খালি ঘরে ঢোকে না, সবার সঙ্গে থাকে। আয়না দেখলেই চোখ ফিরিয়ে নেয়। একরকম চলে যাচ্ছিল। যতই সাবধান হও, ভয় একটা জিনিস, সেটা তোমার দুর্বল মুহূর্ত খোঁজে। রাইয়ানের দুর্বল মুহূর্ত এলো ফাইনাল পরীক্ষার আগের দিন। সে পড়তে পড়তে ক্লান্ত হয়ে স্কুল লাইব্রেরির এক কোণায় বসেছিল, চোখে ঘুম চাপাচ্ছিল।
হঠাৎ তার মনে হলো কেউ তার কানের পাশে খুব কাছে এসে দাঁড়িয়েছে। সে তাড়াতাড়ি চোখ মেলে দেখল সামনে দাঁড়িয়ে মাস্টার মশাই। কিন্তু কিছু একটা গোলমাল লাগলো রাইয়ানের। মাস্টার মশাইয়ের চেহারা একটু ঝাপসা, আর তার চোখে কোনো জীবনের ছাপ নেই, শুধু দুইটা কালো গর্তের মতন। বেটা, মাস্টার মশাইয়ের কণ্ঠস্বর শুনতে একদম স্বাভাবিক, কিন্তু কথায় টান নেই। তোর একটা বই আমার রুমে পড়ে আছে, নিয়ে আয়। রাইয়ান ক্লান্তিতে আচ্ছন্ন, যুক্তি বিচার করার ক্ষমতা কমে গেছে। সে ঝিমুতে ঝিমুতে মাস্টার মশাইয়ের রুমের দিকে হাঁটল। রুমটা স্কুলের পুরনো অংশে, খুব কম লোকের যাওয়া হয়। দরজা খোলা, ভেতরে অন্ধকার। রাইয়ান সুইচ টিপল, আলো জ্বলল না, শুধু টেবিল ল্যাম্পের একটা ক্ষীণ আলো জ্বলছিল। বইটা টেবিলে দেখা যাচ্ছে। রাইয়ান ভেতরে ঢুকতেই পেছনের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল, ধপ শব্দ করে। সে ফিরে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। দরজার পেছনে দেয়ালে মাস্টার মশাইয়ের সেই পুরনো আয়নাটা, আর তাতে এখন প্রতিফলিত হচ্ছে পুরো রুম, টেবিল, চেয়ার, ল্যাম্প এবং দরজার পাশে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর চেহারা। সেটা মাস্টার মশাই নয়, ওই ঝাপসা নরম গঠনের কালো মানুষটাও নয়। এটা দেখতে একদম রায়ানের মতন, একই স্কুল ইউনিফর্ম, একই চুলের স্টাইল, কিন্তু মুখটা একদম সাদা রাবারের মাস্কের মতন কৃত্রিম। আর মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু দুটো চোখ আছে যেগুলো দিয়ে ঝরছে না আলো, বরং শুষে নিচ্ছে চারপাশের আলো। গভীর শূন্য অন্ধকার। আয়নায় ওই ভুতুড়ে রাশান হাসল না, ঠোঁট নড়ল না, কিন্তু চোখের কোণ কুঁচকে গেল হাসির ভঙ্গিতে। আর তারপর আয়নার ভেতর থেকে সে আস্তে আস্তে হাত বাড়ালো আয়নার কাছের দিকে। আসল রায়ান আতঙ্কে পেছনে হটল, কিন্তু আয়নার ভেতরের সত্তাজা থামল না। তার হাতের আঙুলগুলো আয়নার কাঁচ স্পর্শ করল এবং কাঁচের ভেতর দিয়ে বেরিয়ে এলো, ঠিক যেন কাঁচটা জল হয়ে গেছে। পিচ্ছিল কালো জেলির মতন আঙুলগুলো বাইরের বাতাসে মেলে ধরল। রায়ান চিৎকার করতে গিয়েও পারল না, গলায় আওয়াজ আটকে গেল। সে দরজার হাতল টানতে লাগল, কিন্তু সেটা নড়ছে না। পেছনে আয়না থেকে এখন পুরো একটা হাত বেরিয়ে এসেছে, তারপর কোনোই আরও বড় হচ্ছিল সেটা। হঠাৎ রায়ানের নজর পড়ল টেবিল ল্যাম্পে, বিদ্যুতের তার। কোনো রকম বুদ্ধি কাজ না করলেও বাৎসরিকের পড়া বিজ্ঞানটা কাজে লাগল। সে লাফিয়ে গিয়ে ল্যাম্পের প্লাগ টান মারল সকেট থেকে। পুরো রুম অন্ধকার হয়ে গেল। অন্ধকারে শুধু শোনা গেল একটা বিকট রাগত চিৎকার, যেন কাঁচ ভাঙার শব্দ। তারপরেই নিস্তব্ধতা। রায়ান কিছুক্ষণ বসে থাকল কাঁপতে কাঁপতে। তারপর হাঁটরে হাঁটরে দরজার হাতল পেয়ে সেটা টানল। দরজা খুলে গেল। সে বেরিয়ে এলো করিডোরে। করিডোরে জল করছে লাইট। সে তাকালো মাস্টার মশাইয়ের রুমের দিকে। দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে। মাস্টার মশাই স্বাভাবিকভাবেই বসে আছেন, বই পড়ছেন। তিনি মাথা তুলে রায়ানের দিকে তাকালেন। তার চোখে স্বাভাবিক জীবন, স্বাভাবিক উদ্বেগ। ওরে রায়ান, কি হয়েছে বাবা? মুখ শুকনো কেন? রায়ান কিছু বলতে পারল না। সে শুধু মাস্টার মশাইয়ের টেবিলের পাশের দেয়ালে তাকিয়ে রইল। সেখানে সেই পুরনো আয়না। আয়নাটা এবার একদম স্বচ্ছ, তাতে কোনো ভুতুড়ে প্রতিবিম্ব নেই, শুধু ফাঁকা ঘরের ছবি। কিন্তু রায়ান লক্ষ্য করল আয়নার ফ্রেমের এক কোণায় একটা ছোট কালো দাগ, দেখতে একদম হাতের আঙ্গুলের ছাপের মতন। পরীক্ষার দিনগুলো কোনো রকমে কাটল রাইয়ানের। সে এখন আয়না, জানালা, এমনকি পানি পর্যন্ত দেখতে ভয় পায়। তার মনে হচ্ছিল যে কোনো রিফ্লেকটিভ সারফেসে ওই চেহারাটা ফুটে উঠতে পারে। সবচেয়ে ভয়ানক ব্যাপারটা ঘটল স্কুলের বার্ষিক ফটোগ্রাফির দিন। পুরো ক্লাস সাজগোজ করে দাঁড়িয়েছে মাঠে। ক্যামেরাম্যান বললেন, ঠিক আছে, সবাই একসাথে বলো চিজ। সবাই হাসি দিল। ফ্ল্যাশের আলো ঝলসে উঠল। ফটো তোলা শেষ। কয়েকদিন পর ক্লাস টিচার ফটোটা নিয়ে এলেন। সবাই মিলে দেখতে লাগলো। রাইয়ানও উৎসুক হয়ে এগিয়ে গেল। ছবিতে সবাই আছে, শিক্ষক, ছাত্র, সে নিজেও আছে। কিন্তু তার ঠিক পেছনের সারিতে, তার পিছন দিকে একজন অতিরিক্ত ছাত্র দাঁড়িয়ে আছে, ইউনিফর্ম পরা, কিন্তু তার মুখটা একদম ঝাপসা। জুম করলে দেখা যায় শুধু একটা সাদা রাবারের মতন মসৃণ আবরণ।
আর ওই সত্তার হাতটা সেটা রাখা আছে রায়ানের কাঁধের ওপর, খুব স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে। কিন্তু রায়ানের স্পষ্ট মনে আছে ফটো তোলার সময় তার পেছনে কেউ ছিল না। সহপাঠীরা লক্ষ্য করেনি, তারা নিজেদের চেহারা নিয়ে ব্যস্ত। কিন্তু রায়ান দেখল ওই অতিরিক্ত ছাত্রটার দিকে তাকিয়ে কেউই কিছু বলছে না, যেন সেটা থাকাটাই খুব স্বাভাবিক। সেদিন সন্ধ্যায় রায়ান বাসায় তার রুমে বসেছিল। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন এলো। স্কুলের গ্রুপে কেউ সেই ক্লাস ফটোটা পোস্ট করেছে। রায়ান ট্যাপ করে ছবিটা বড় করে দেখল। হৃদকম্পন বন্ধ হওয়ার উপক্রম হলো তার। ছবিটা বদলে গেছে। এবার তার পেছনের ওই অতিরিক্ত ছাত্রটার মুখটা আর ঝাপসা নেই, স্পষ্ট, খুবই স্পষ্ট। সেই মুখ একদম রাইয়ানেরই, কিন্তু সেই চেহারায় একটা ভিনগ্রহী অস্বাভাবিক ভাব। হাসিটা ঠোঁটে আটকে আছে, চোখে কোনো আনন্দ নেই, খালি শূন্য দৃষ্টি। রায়ানের ফোনের স্ক্রিনে একটা বিন্দু জমা হতে লাগলো। সে বুঝতে পারল না সে নিজের চোখের জল নাকি না, ওটা ফোনের স্ক্রিনের ওপর পড়া জল নয়, ওটা ফোনের ভেতর থেকে ছবির ওই নকল রায়ানের চোখ থেকে বেরিয়ে আসা কালো তরল পদার্থ। সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, পুরো ফোনের স্ক্রিন কালো করে দিচ্ছে। রায়ান ভয়তে ফোনটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়। ফোনের স্ক্রিন জলজল করে নিভে গেল। সে কাউকে কিছু বলতে পারছে না, বললেই তারা পাগল ভাববে। কিন্তু সে অনুভব করছে ওটা শুধু ছায়া নয়, শুধু প্রতিচ্ছবি নয়, ওটা এখন একটা সত্তায় পরিণত হচ্ছে। আর তার জন্য প্রয়োজন শুধু একটা জিনিস, রায়ানের স্থান সম্পূর্ণভাবে দখল করা। সে লাইব্রেরিয়ান মাস্টারমশাইয়ের কাছে গেল সব কথা বলে। এবার মাস্টারমশাই অনেকক্ষণ চুপ করে রইলেন। শেষে বললেন, ওরা আসলে এক ধরনের পরজীবী রায়ান। এরা মানুষের উপস্থিতি, মানুষের স্মৃতি, মানুষের পরিচয় খায়। এরা শূন্যতায় বাস করে, তাই পরিচয় পেলেই সেটা দখল করতে চায়। এটা থেকে বাঁচার উপায় কি? রায়ানের গলায় কান্না। একটা উপায় আছে, কিন্তু সেটা খুব বিপজ্জনক। যাই হোক, আমি করতে রাজি আছি, মাস্টারমশাই বললেন। ওরা আয়না, ফটো, পানির মতো জিনিস দিয়ে আসে, কারণ সেগুলোতে প্রতিবিম্ব থাকে। ওরা আসলে একটা প্রতিবিম্ব। তোকে যেটা করতে হবে সেটা হলো নিজের প্রতিবিম্বটাকেই ধ্বংস করতে হবে। রায়ান বুঝল না। মাস্টারমশাই ব্যাখ্যা করলেন, তুই যে আয়নায় নিজের প্রতিফলন দেখিস সেটা শুধু আলোর খেলা না। অনেক পুরনো বিশ্বাস অনুযায়ী সেটার সাথে তোর আত্মার একটা যোগ থাকে। ওই জিনিসটা সেটা তোর প্রতিবিম্বের ওপর কাবু করতে চায়। তোর কাজ হলো তোর নিজের প্রতিবিম্বের ওপর নিজের দখল প্রমাণ করা। ওকে দেখিয়ে দিতে হবে তুই আসল। কিভাবে? ওই পুরনো আয়নাটার সামনে গিয়ে স্পষ্টভাবে নিজের মুখ দেখে নিজের নাম বলে ডাকতে হবে। বলতে হবে, এই স্থান আমার, এই পরিচয় আমার, তুমি যাও। এটা করলে হয়তো ওটা দুর্বল হবে, কিন্তু সতর্ক থাকবি, ওটা শেষ চেষ্টা করতে পারে। সন্ধ্যা নেমে এসেছে। স্কুলের করিডোর একদম খালি। শুধু মাস্টারমশাই আর রায়ান দাঁড়িয়ে আছে সেই পুরনো আয়নার সামনে, প্রথম তলার অন্ধকার করিডোরে। আয়নার ওপর একটা সাদা কাপড় দেওয়া আছে। তুই প্রস্তুত? মাস্টারমশাই জিজ্ঞেস করলেন। রায়ান গলদঘর্ম, কিন্তু মাথা নাড়ল, হ্যাঁ সূচক। মাস্টারমশাই আস্তে করে আয়নার ওপরের কাপড়টা সরালেন। আয়নার ভেতর রায়ানের প্রতিবিম্ব পড়ল। সে দেখল আয়নার ভেতরের করিডোরটা দেখতে একদম বাইরের করিডোরের মতন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে মাস্টারমশাই নয়, দাঁড়িয়ে আছে ওই নকল রায়ান। এবার তার মুখটা আরও স্পষ্ট, আরও বাস্তব। ইউনিফর্মের বোতাম পর্যন্ত দেখা যাচ্ছে। কাঁপতে কাঁপতে সে আয়নার দিকে তাকিয়ে বলল, এই স্থান আমার, এই পরিচয় আমার, তুমি যাও। আয়নার ভেতরের রায়ান নড়ল না, শুধু তার ঠোঁটের কোণায় একটা বক্র, বিকৃত হাসি ফুটে উঠল। তারপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো রায়ানেরই স্বর, কিন্তু ঠান্ডা, ধাতব, না। আয়নার কাছে হঠাৎ চিড় ধরল, ঠিক যেন কেউ ভেতর থেকে ঘুষি মেরেছে। রায়ান পিছিয়ে গেল। মাস্টারমশাই চিৎকার করে বললেন, আরও জোরে বল, বিশ্বাস রেখে বল। রায়ান চোখ বন্ধ করল, তারপর চোখ খুলে সোজা আয়নার ভেতরের সেই সত্তার দিকে তাকিয়ে বলল, আমি রায়ান, আমার জীবন আমার, তুমি আমার প্রতিবিম্ব, তুমি কিছুই না, যাও। আয়নার ভেতরের ছবি এবার ঝাপসা হতে শুরু করল। নকল রায়ানের মুখ বিকৃত হতে লাগল, রাগে ফুলে উঠল। আয়নার কাছ থেকে এবার আসলেই একটা হাত বেরিয়ে এলো, কিন্তু এবারের হাতটা আগের চেয়ে বেশি স্পষ্ট, বেশি বাস্তব। সে হাত বাড়ালো রায়ানের গলা টিপে ধরতে।
রায়ান পিছনে হটতে লাগল, কিন্তু মাস্টারমশাই তাকে ধরে রাখলেন। পিছনে পড়বি না, দাঁড়া, ওইটাই শেষ চেষ্টা। আয়নার ভেতর থেকে পুরো বাহু বেরিয়ে এলো, তারপর কাঁধ। নকল রায়ান বেরিয়ে আসছে। সে এবার হাসছে না, তার মুখে আছে প্রচণ্ড রাগ আর ক্ষুধার অভিব্যক্তি। ঠিক তখন রায়ানের মাথায় একটা কথা এলো। মাস্টারমশাই বলেছিলেন ওরা পরিচয় খায়। পরিচয়। রায়ান হঠাৎ খুব জোরে, খুব স্পষ্ট করে বলতে লাগল, আমার নাম রায়ান আহমেদ, আমার বাবার নাম তানভীর আহমেদ, আমার মায়ের নাম সায়রা বেগম, আমি 8B শ্রেণীতে পড়ি, আমার প্রিয় রং নীল, আমি ফুটবল পছন্দ করি কিন্তু ভালো খেলতে পারি না, আমি ডিমের অমলেট পছন্দ করি, আমার প্রথম পোষা কুকুরের নাম ছিল টমি, আমি। সে তার নিজের সম্পর্কে সব তথ্য, ছোটখাটো স্মৃতি, পছন্দ অপছন্দ বলে যেতে লাগল। যত সে বলছে, আয়নার ভেতর থেকে বেরিয়ে আসা সত্তাটা ততই দুর্বল হয়ে পড়ছে। তার বাহু কমতে শুরু করল, মুখের বিকৃতি কাটতে লাগল, সে যেন গলতে শুরু করেছে। আমি ভূত দেখতে ভয় পাই, রায়ান শেষ করল, কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি কারণ এটা আমার জীবন। শেষ শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে আয়নার কাঁচটা জোরালোভাবে কাঁপল, আর তার ভেতরের প্রতিবিম্ব, সেই নকল রায়ান, সে একটা বিকট আর্তনাদ করে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ল কাঁচের ভেতরেই। তারপর সব শান্ত। আয়নাটা এখন একদম স্বাভাবিক, তাতে রায়ান আর মাস্টারমশাইয়ের স্বাভাবিক প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রায়ান হাঁপাতে হাঁপাতে বসে পড়ল মেঝেতে। মাস্টারমশাই কাপড় দিয়ে আয়নাটা আবার ঢেকে দিলেন। হয়েছে বেটা, ওটা চলে গেছে, অন্তত এখনকার জন্য। এখনকার জন্য? রায়ান ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করল। ওরা আসলে যায় না রায়ান, এখানে এই পুরনো ভবনে ওদের মতো অনেক কিছুই আছে। তারা অপেক্ষা করে, তারা খালি জায়গা খোঁজে, খালি পরিচয় খোঁজে। তুই আজ নিজের জায়গা দখল করে নিয়েছিস বলেই ওটা হার মানল, কিন্তু সাবধান থাকতে হবে, কারণ মাস্টারমশাই করিডোরের অন্ধকার প্রান্তের দিকে তাকালেন। কারণ যেখানে একটা ছিল সেখানে আরও অনেক কিছু থাকতে পারে, আর পরের বার তারা আরও স্মার্ট হতে পারে। তারা হয়তো শিখে গেছে কিভাবে আরও নিখুঁতভাবে অনুকরণ করতে হয়। স্কুলের বাইরে বেরিয়ে রায়ান একটা নিঃশ্বাস ফেলল। রাতের বাতাসে তার গায়ে হিম লাগছিল। সে তাকালো স্কুলের দিকে, পুরনো রহস্যময় দালান। সেই দালানের অনেক জানালা। একটা জানালার পর্দা নড়ল। রায়ানের দৃষ্টি পড়তেই পর্দা স্থির হয়ে গেল, কিন্তু তার মনে হলো জানালার কাছে একটা হাতের ছাপ পড়ে আছে, নাকি সেটাও শুধু আলো ছায়ার খেলা। রায়ান চলে গেল। স্কুলটা পড়ে রইল নিস্তব্ধ, অন্ধকারাচ্ছন্ন। ভবনের ভেতর খালি ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে কেউ যেন আবার আঁচড় কাটতে শুরু করল, ক্রর ক্রর। আর সিঁড়ির দেয়ালে আয়নার কাপড়ের নিচে ফ্রেমের ওপর সেই কালো হাতের ছাপটা এখন খুব স্পষ্ট। শুধু একটা ছাপ নয়, এবার সেটা 5টা আঙুলের ছাপ, যেন কেউ আয়নার কাঁচের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টায় হাত রেখেছিল। বাইরে দূরের একটি রাস্তার বাতিতে এক ঝাঁক পোকা ঘুরছে। তাদের ছায়া পড়েছে স্কুল দেয়ালে, আর সেই ছায়াগুলো মানুষের মুখের আকৃতি নিয়ে মিলিয়ে যাচ্ছে পুরনো ইটের ফাঁকে। শুধু একটি কথাই যেন বাতাসে ভাসে, বারবার, আসবি?